দ্য ডিপ ডাইভের নতুন এবং অত্যন্ত আকর্ষণীয় একটি গভীর বিশ্লেষণে স্বাগত। হ্যাঁ, আজকের এই তথ্য অনুসন্ধানের মূল লক্ষ্যটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। মানে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর এক অবিশ্বাস্য যাত্রার গভীরে আজ আমরা প্রবেশ করব। একদমই। সামান্য একটা সাইটেলে করে রকেটের সূক্ষ্ম যন্ত্রাংশ বয়ে নিয়ে যাওয়ার সেই অনাড়ম্বর দিনগুলো থেকে শুরু করে ভারত আজ কীভাবে মঙ্গল গ্রহ এবং সূর্যের এত কাছাকাছি পৌঁছে গেল, সেটাই আজ আমরা উদ্ঘাটন করব। আর এই আলোচনার ভিত্তি হিসাবে আমাদের কাছে বেশ কয়েকটা চমৎকার উৎস রয়েছে। যেমন ধরুন, প্রাক্তন মহাকাশ বিজ্ঞানী আর আরাভামুদানের অসাধারণ কিছু স্মৃতিচারণমূলক প্রবন্ধ। ঠিক, সাথে থাকছে স্বরাজ এবং দ্য ওয়ালের বিস্তারিত প্রতিবেদন, একটি এনসিইআরটি পাঠ্যপুস্তকের তথ্য আর উইকিপিডিয়ার বেশ কিছু বস্তুনিষ্ঠ দলিল। যারা বিজ্ঞান, ইতিহাস এবং ভূরাজনীতির গল্প ভালোবাসেন তাদের জন্য আজকের এই আলোচনাটি নিছক কোনো বিজ্ঞানের ইতিহাস নয়। এটা আসলে এমন কিছু মানুষের গল্প যারা সামান্যতম সম্বল দিয়ে অকল্পনীয় সব স্বপ্ন দেখেছিলেন এবং গোটা পৃথিবীর সামনে তা বাস্তব করে দেখিয়েছিলেন। এই পুরো যাত্রাটার দিকে তাকালে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। এটা কেবল কয়েকটা রকেট উৎক্ষেপণের গল্প নয়, মানে একটা রূপান্তরের গল্প, তাই না? একদম, যেখানে বিজ্ঞান, সাধারণ মানুষের অটুট বিশ্বাস এবং বিজ্ঞানীদের চরম নিষ্ঠা একসঙ্গে মিলে একটি দেশের গতিপথ চিরতরে বদলে দিয়েছে। 60-এর দশকে সেই সময়টার কথা একটু ভাবা যাক। একদিকে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার, আর মহাকাশ নিয়ে প্রবল প্রতিযোগিতা চলছে। আর ঠিক সেই সময়ে ডক্টর বিক্রম সারাভাইয়ের মতো একজন দূরদর্শী বিজ্ঞানী বুঝতে পেরেছিলেন যে একটি সদ্য স্বাধীন দেশের জন্য মহাকাশ গবেষণা কোনো বিলাসিতা নয়। হ্যাঁ, বরং উন্নয়নের একটি অত্যন্ত জরুরি হাতিয়ার। এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে ইসরোর শুরুর দিকের সিদ্ধান্তগুলো অনেক বেশি অর্থবহ মনে হয়। ঠিক বলেছেন। ডক্টর সারাভাইয়ের নির্দেশে ভারতের বিজ্ঞানী একনাথ বসন্ত চিটনিস মহাকাশ গবেষণার জন্য একটি উপযুক্ত স্থানের সন্ধানে বেরিয়েছিলেন। খুঁজতে খুঁজতে তিনি পৌঁছান কেরালার থুম্বা নামের একটা ছোট্ট জেলে গ্রামে। সারি সারি নারকেল গাছ, তালপাতা দিয়ে ছাওয়া কুঁড়েঘর আর সামনে আরব সাগরের শান্ত ঢেউ। আপাতদৃষ্টিতে এটা একটা সাধারণ গ্রাম মনে হলেও বিজ্ঞানীরা জানতেন এই থুম্বার ভৌগোলিক অবস্থানটি সাধারণ নয়। এনসিইআরটির পাঠ্যপুস্তক থেকে জানা যায়, থুম্বাকে বেছে নেওয়ার পেছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ ছিল। গ্রামটি পৃথিবীর ম্যাগনেটিক ইকুয়েটর বা চৌম্বকীয় বিষুবরেখার একদম কাছাকাছি অবস্থিত ছিল। এই ম্যাগনেটিক ইকুয়েটরের বিষয়টা একটু পরিষ্কার করা প্রয়োজন। আসলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র সব জায়গায় সমান নয়। বিজ্ঞানীরা যখন বায়ুমণ্ডলের ওপরের স্তর বা আয়নোস্ফিয়ার নিয়ে গবেষণা করতে চান, তখন এই চৌম্বকীয় বিষুবরেখার কাছাকাছি জায়গাগুলো থেকে সবচেয়ে নিখুঁত তথ্য পাওয়া যায়। ঠিক মহাকাশ গবেষণার একেবারে প্রথম ধাপে ইসরোর লক্ষ্য ছিল সাউন্ডিং রকেট উৎক্ষেপণ করা। এই রকেটগুলো কিন্তু কোনো স্যাটেলাইট মহাকাশে নিয়ে যায় না। বরং এগুলো বায়ুমণ্ডলের ওপরের স্তরে গিয়ে সেখানকার চৌম্বকীয় ক্ষেত্র, ইলেকট্রনের ঘনত্ব আর আবহাওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ করে আবার পৃথিবীতে ফিরে আসে। যেহেতু থুম্বা চৌম্বকীয় বিষুবরেখার ঠিক ওপরেই অবস্থিত, তাই এই সাউন্ডিং রকেটগুলোর মাধ্যমে ইকুইটোরিয়াল ইলেকট্রোজেট সম্পর্কে অমূল্য সব ডেটা সংগ্রহ করা সম্ভব হয়েছিল। কিন্তু এই আদর্শ বৈজ্ঞানিক স্থানটি তো আর ফাঁকা ছিল না, সেখানে শত শত মৎস্যজীবীর বসবাস ছিল। ডক্টর সারাভাইয়ের প্রয়োজন ছিল প্রায় ৬০০ একর জমি এবং সেই এলাকার সেন্ট মেরি ম্যাগডেলেন চার্চ অধিগ্রহণ করা। এই চার্চটির সঙ্গে জড়িয়ে ছিল স্থানীয় মানুষদের গভীর আবেগ। ডক্টর সারাভাই ত্রিভ্যান্ড্রমের বিশপ রেভারেন্ড পিটার বার্নার্ড পেরেরার কাছে এই অত্যন্ত স্পর্শকাতর প্রস্তাবটি নিয়ে যান। বিশপ কিন্তু তাকে সোজা হ্যাঁ বা না কিছুই না বলে আগামী রবিবারের প্রার্থনা সভায় উপস্থিত থাকতে বলেন। সেই রবিবারের সকালের ঘটনাটি সত্যিই অভাবনীয়। বিশপ রেভারেন্ড পিটার বার্নার্ড পেরেরার সেই রবিবারের ভাষণের বিষয়টা বিজ্ঞান এবং সমাজের মেলবন্ধনের একটা অনন্য উদাহরণ। চার্চে উপস্থিত ধর্মভীরু গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে তিনি বুঝিয়েছিলেন যে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা উভয়েরই মূল লক্ষ্য হল মানুষের কল্যাণ সাধন করা। আধ্যাত্মিক গুরুরা মানুষের শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আর বিজ্ঞানীরা মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সত্যের সন্ধান করেন।
এরপর তিনি যখন প্রস্তাব দেন যে ঈশ্বরের এই পবিত্র গৃহকে বিজ্ঞানের হাতে তুলে দেওয়া যায় কিনা, তখন পুরো চার্চ একযোগে আমেন শব্দে মুখরিত হয়ে ওঠে। সমাজের প্রতিটি স্তরের মানুষ যখন একটি বৃহত্তর লক্ষ্যের জন্য নিজেদের স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত থাকে, তখন কিভাবে অসাধ্য সাধন হয় এটা তারই প্রমাণ। এরপর মাত্র ১০০ দিনের মধ্যে এক বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়। ওই পুরনো গির্জা প্রার্থনার ঘর হয়ে ওঠে বিজ্ঞানীদের প্রথম ল্যাবরেটরি। আর বিশপের থাকার ঘরটি হয়ে ওঠে তরুণ বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের নকশা তৈরির অফিস। চর্চের আশেপাশের গরুর গোয়ালগুলোকে রাতারাতি রকেটের যন্ত্রাংশ রাখার গোডাউনে পরিণত করা হলো। হ্যাঁ, আর সেই গ্রামবাসীদের জন্য সমস্ত সুবিধাযুক্ত নতুন একটি গ্রাম এবং নতুন একটি গির্জা তৈরি করে দেয়া হয়েছিল। আর ঠিক এই পরিকাঠামোর মধ্যেই শুরু হয় সেই বিখ্যাত সংগ্রাম, যার ছবি আজও মানুষকে অবাক করে। রকেটের বিভিন্ন যন্ত্রাংশ আর পেলোড বয়ে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেছিলেন সাইকেল আর গরুর গাড়ি। পেলোড বলতে বোঝায় রকেটের মাথার দিকের সেই অংশটি যেখানে গবেষণার জন্য প্রয়োজনীয় মূল বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো রাখা থাকে। কেরালার ধুলোমাখা রাস্তায় সাইকেলের ক্যারিয়ারে রকেটের পেলোড বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্যটা দেখলে অনেকেই হয়তো ভাববেন যে উন্নত যানবাহনের অভাবেই এমনটা করা হয়েছিল। কিন্তু বিষয়টা তা নয়। একদমই। আমি যখন এই প্রসঙ্গের উৎসগুলো পড়ছিলাম, বিশেষ করে এনসিইআরটি তথ্যগুলো, তখন একটা অত্যন্ত চমৎকার বিষয় চোখে পড়ল। ওই আহা মোমেন্টটা, তাই না? ঠিক তাই। সাইকেল বা গরুর গাড়ি ব্যবহারের প্রধান কারণ কিন্তু শুধু টাকার অভাব ছিল না। এর পেছনে ছিল এক অকাট্য বৈজ্ঞানিক বাধ্যবাধকতা। আসলে মোটর চালিত যান যেমন ট্রাক বা জিপ গাড়ি যখন চলে, তখন তাদের ইঞ্জিন এবং বৈদ্যুতিক কাঠামোর কারণে চারপাশের এলাকায় তড়িৎ ও চৌম্বকীয় ক্ষেত্র বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আর রকেটের ভেতরে থাকা পেলোডের সেন্সরগুলো এতই সূক্ষ্ম আর সংবেদনশীল ছিল যে এই চৌম্বকীয় ক্ষেত্রের সামান্যতম প্রভাবেও তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত। যা পুরো গবেষণার ফলাফলকে ভুল প্রমাণ করতে পারত। তাই যন্ত্রপাতি সুরক্ষার কথা মাথায় রেখেই কোনো রকম চৌম্বকীয় ঝুঁকির মধ্যে না গিয়ে সাইকেল এবং গরুর গাড়ির মতো সাধারণ যান ব্যবহার করা হয়েছিল। এই তথ্যটি বিজ্ঞানীদের উপস্থিত বুদ্ধি এবং চরম সতর্কতার দিকটি তুলে ধরে। আর এই অধ্যাবসায়েরই প্রথম ফল মেলে ১৯৬৩ সালের ২১শে নভেম্বর। আমেরিকা থেকে পাওয়া নাইকি আপাচে সাউন্ডিং রকেট প্রথমবার থুম্বার মাটি থেকে উৎক্ষেপণ করা হয়। এটি ছিল একটি আন্তর্জাতিক সহযোগিতার অপূর্ব নিদর্শন। রকেটটি ছিল আমেরিকার, পেলোড ছিল ফ্রান্সের, আর সেগুলো অ্যাসেম্বল করা হয়েছিল ভারতের একটি রূপান্তরিত গির্জায় বসে। এই আন্তর্জাতিক সহযোগিতার প্রসঙ্গ যখন এলোই, তখন বিজ্ঞানী আর আরাবামুদানের স্মৃতির পাতা থেকে ডক্টর আব্দুল কালাম এবং তার সহকর্মীদের শুরুর দিকের কিছু গল্প তুলে ধরা যাক। হ্যাঁ, ১৯৬৩ সালে নাসার ওয়ালপোস আইল্যান্ডে ট্রেনিং নেয়ার সময় তাদের জীবনযাপন ছিল অত্যন্ত কঠিন। কালাম এবং তার সহকর্মীরা সেখানে কেবল আলু সেদ্ধ বা ম্যাশড পটেটো এবং দুধ খেয়ে দিন কাটাতেন। শুধু তাই নয়, ওয়াশিংটনে তারা মাথাপিছু মাত্র $৬ ভাড়ার একটি সস্তা হোটেলে থাকতেন। আর নাসার বিভিন্ন সেন্টারে যাতায়াতের জন্য পুরনো ডাকোটা বিমান ব্যবহার করতেন। এই সামান্য ব্যবস্থাতেও তাদের শেখার আগ্রহের কোনো ঘাটতি ছিল না। দেশের বাইরে শুধু নয়, দেশে ফেরার পরও তাদের জীবন ছিল একেবারে আড়ম্বরহীন। ত্রিবান্দ্রামে থাকার সময় তারা অত্যন্ত সাধারণ লজিংয়ে থাকতেন। প্রতিদিন সকালে ১০ মিনিট হেঁটে রেলওয়ে স্টেশনে গিয়ে তারা দক্ষিণ ভারতীয় খাবার খেতেন, কারণ তখন থুম্বাতে বিজ্ঞানীদের জন্য কোনো ক্যান্টিন বা খাওয়ার জায়গাই তৈরি হয়নি। মজার ব্যাপার হল, ডক্টর কালাম কিন্তু ব্যক্তিগত জীবনে সম্পূর্ণ নিরামিষাশী ছিলেন। তা সত্ত্বেও ত্রিবান্দ্রামের জেভিয়ার্স কলেজে ডিমের মাসালা আর পরোটা খেতে তিনি ভীষণ ভালোবাসতেন বলে আর আরাবুমুদানের লেখায় উল্লেখ রয়েছে। সে সময় কাজের ফাঁকে এই তরুণ বিজ্ঞানীদের বিনোদন বলতে ছিল ইংলেডাইন নামের একটি পুরনো বাড়িতে নিজেদের তৈরি করা ব্যাডমিন্টন ক্লাব। সেখানে নিয়ম ছিল খেলায় যে হারবে তাকে বিজয়ীদের বঞ্জি অর্থাৎ লেবুর শরবত খাওয়াতে হবে। ডক্টর কালামের খুব প্রিয় বই ছিল অ্যাটলাস শ্রাগড, যা তিনি প্রায়ই পড়তেন। এই ছোট ছোট স্মৃতিগুলো তাদের কঠোর বৈজ্ঞানিক পরিচয়ের আড়ালে থাকা সাধারণ মানুষের সত্তাকে সামনে নিয়ে আসে। তবে কাজের প্রতি তাদের নিষ্ঠার কোনো তুলনা ছিল না। বন্ধুদের ইচ্ছে ছিল বাসে করে সবাইকে নিয়ে রামেশ্বরম গিয়ে ডক্টর কালামের বিয়ের আয়োজন করার,
কিন্তু তিনি সাউন্ডিং রকেট এবং পরবর্তীকালে এসএলভি তৈরির কাজে এতটাই নিমগ্ন ছিলেন। হ্যাঁ, তার আর বিয়েই করা হয়ে ওঠেনি। তিনি নিজেই পরে জানিয়েছিলেন যে 60-এর দশকে কেউ যদি তাকে বলতো যে তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন, তবে তিনি হয়তো হেসেই উড়িয়ে দিতেন। এই অসাধারণ বিজ্ঞানীদের প্রেরণার কেন্দ্রে ছিলেন ডক্টর বিক্রম সারাভাই। আন্তর্জাতিক মহলেও তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত। উইকিপিডিয়ার তথ্যে দেখা যায় 1974 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন চাঁদের সি অফ সেরেনিটি এলাকার ব্যাসেল ক্রেটার বা জলামুখটির নতুন নামকরণ করে সারাভাই ক্রেটার। কিন্তু এই সাউন্ডিং রকেট থেকে মহাকাশে উপগ্রহ পাঠানোর যাত্রাপথটি মোটেও মসৃণ ছিল না। 60 এবং 70-এর দশকে বিজ্ঞানীদের অসংখ্য ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল। এই ব্যর্থতাগুলো নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি, কারণ মহাকাশ গবেষণার আসল চিত্রটি সেখানেই লুকিয়ে আছে। সাউন্ডিং রকেট দিয়ে বায়ুমণ্ডলের ওপরের স্তর মাপা আর একটি শক্তিশালী রকেটের মাধ্যমে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে হারিয়ে মহাকাশে উপগ্রহ স্থাপন করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। 1970-এর দশকে ড কালামের নেতৃত্বে SLV-3 প্রজেক্ট শুরু হয়। প্রথম দিকের উৎক্ষেপণগুলো কিন্তু সফল হয়নি। 97 সালে SLV-3 এর প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয় এবং রকেটটি বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। সেই হতাশা থেকে শিক্ষা নিয়ে বিজ্ঞানীরা রাত-দিন এক করে কাজ করেন এবং 1980 সালে SLV-3 সফলভাবে রোহিণী স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে। এই সফলতা ভারতকে বিশ্বের গুটি কয়েক দেশের তালিকায় তুলে আনে যাদের নিজস্ব স্যাটেলাইট লঞ্চিং সক্ষমতা রয়েছে। সেই 1980 সালের সফলতার পর থেকে ইসরোকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 21 শতকে এসে তারা গভীর মহাকাশ বা ডিপ স্পেসে পাড়ি দেয়। 2008 সালে চন্দ্রযান-1 মিশন লঞ্চ করা হয়। যারা এই মিশনটি সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই একমত হবেন যে এটি গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। চন্দ্রযান-1-এর সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কারটি ছিল চাঁদের বুকে জলের সন্ধান পাওয়া। এটি একটি যুগান্তকারী আবিষ্কার। এর আগে বিজ্ঞানীরা মনে করতেন চাঁদ একটি সম্পূর্ণ শুষ্ক এবং মৃত উপগ্রহ। কিন্তু চন্দ্রযান-1-এর ভেতরে থাকা মুন মিনারোলজি ম্যাপার যন্ত্রটি চাঁদের মেরু অঞ্চলে বরফ বা জলের অণুর অস্তিত্ব নিশ্চিত করে। পৃথিবীর বাইরে অন্য কোনো মহাজাগতিক বস্তুতে জল আবিষ্কার করা মানে হল সেখানে ভবিষ্যতে মানুষের থাকার বা প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা নিয়ে গবেষণার দরজা খুলে যাওয়া। আর তার ঠিক 5 বছর পর 2013 সালে এলো মঙ্গলযানের বা মার্স অরবিটার মিশনের গল্প। প্রথম চেষ্টাতেই মঙ্গলের কক্ষপথে সফলভাবে পৌঁছানো প্রথম এশীয় দেশ হিসেবে ভারত ইতিহাস তৈরি করে। কিন্তু মঙ্গলযানের সবচেয়ে আলোচিত দিকটি শুধু এর সাফল্য নয়, এর পেছনে থাকা খরচের অঙ্ক এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের কৌশল। মঙ্গলযান প্রকল্পের মোট খরচ ছিল মাত্র $74 মিলিয়ন। যেখানে নাসার মাভেন মঙ্গল মিশনের খরচ ছিল প্রায় $671 মিলিয়ন। হলিউডের মহাকাশভিত্তিক সায়েন্স ফিকশন সিনেমাগুলোর বাজেটও অনেক সময় এই $74 মিলিয়ন চেয়েও বেশি হয়। যেমন গ্র্যাভিটি সিনেমার বাজেট। কিন্তু এই কম খরচের কারণ শুধু সস্তা শ্রম বা সাধারণ যন্ত্রপাতি নয়, এর পেছনে ছিল অসাধারণ কিছু ইঞ্জিনিয়ারিং কৌশল। সাধারণত এই ধরনের মিশনে রকেটের 3টে বা 4টে ফিজিক্যাল মডেল তৈরি করে পরীক্ষা করা হয়। কিন্তু ইসরোর বিজ্ঞানীরা সময় এবং অর্থ বাঁচাতে প্রচুর পরিমাণে সফটওয়্যার সিমুলেশনের সাহায্য নেন। তারা পেলোডের ওজন অত্যন্ত কমিয়ে আনেন এবং মঙ্গলের দিকে যাওয়ার জন্য পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে একটি স্লিংশট বা গুলতির মতো ব্যবহার করেন, যাতে জ্বালানি কম খরচ হয়। এই উদ্ভাবনী ক্ষমতাই ইসরোকে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য মহাকাশ সংস্থায় পরিণত করেছে। চাঁদ এবং মঙ্গলের পর বর্তমান এবং ভবিষ্যতের মহাকাশ যাত্রাগুলো আরও বেশি বিজ্ঞানভিত্তিক। যেমন সূর্যের গবেষণার জন্য পাঠানো আদিত্য L1 মিশনের কথাই ধরা যাক। এটি পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করে সূর্যের নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ করছে। 15 লক্ষ কিলোমিটার শুনতে অনেক বিশাল দূরত্ব মনে হলেও এটি কিন্তু সূর্য এবং পৃথিবীর মোট দূরত্বের মাত্র 1%। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 বা L1 নামক স্থানটি মহাকাশের এমন একটি জায়গা যেখানে সূর্য এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একটি ভারসাম্য তৈরি করে। ফলে এই পয়েন্টে থাকা কোনো মহাকাশযান খুব কম জ্বালানি খরচ করে সেখানে স্থির থাকতে পারে। সবচেয়ে বড় সুবিধা হল এখান থেকে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ার কোনো সম্ভাবনা থাকে না।
অর্থাৎ কোনো গ্রহণ ছাড়াই সবসময় সূর্যকে দেখা যায়। সূর্যের বায়ুমণ্ডল, সোলার ফ্লেয়ার বা সৌরঝড় কিভাবে পৃথিবীর আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থাকে প্রভাবিত করে তা বুঝতে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এনসিইআরটির পাঠ্যপুস্তকের গল্পে নিসার মিশনের একটি চমৎকার উল্লেখ রয়েছে। এটি নাসা এবং ইসরোর একটি যৌথ উদ্যোগ। নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার বা নিসার স্যাটেলাইটটি 2025 সালের 30শে জুলাই উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে। এই মিশনটি পৃথিবীর পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করতে চলেছে। নিসার স্যাটেলাইটটির রাডার প্রযুক্তি এতই উন্নত যে মেঘ বা অন্ধকার ভেদ করে এটি পৃথিবীর পৃষ্ঠের সেন্টিমিটার পর্যায়ের অতি সূক্ষ্ম পরিবর্তনও নিখুঁতভাবে মাপতে পারবে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া, মাটির স্তরের সামান্যতম পরিবর্তন বা ভূগর্ভস্থ জলের স্তরের অবস্থার মতো বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা যাবে। এই নিখুঁত তথ্যের সাহায্যে ভূমিকম্পের প্রবণতা, ভূমিধস বা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় আগে থেকে অনেক ভালোভাবে অনুমান করা সম্ভব হবে। যা বিশ্বজুড়ে বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। ইসরোর ভবিষ্যৎ রূপরেখায় আরও বেশ কিছু যুগান্তকারী প্রজেক্ট রয়েছে। 2031 সালে শুক্র গ্রহের গভীর আবহাওয়া পর্যবেক্ষণের জন্য শুক্রযান পাঠানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে অ্যাক্সিয়ম 4 মিশনে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করছেন। ইসরো এখন শুধু সাধারণ জ্বালানির উপর নির্ভরশীল থাকতে চাইছে না, গভীর মহাকাশ মিশনের জন্য রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটরের মতো পারমাণবিক ব্যাটারি প্রযুক্তির উন্নয়নও চলছে। এই পারমাণবিক ব্যাটারি প্রযুক্তির সফল উন্নয়ন হলে মহাকাশযানগুলো সৌর বিদ্যুতের উপর নির্ভর না করেই বহু বছর ধরে গভীর মহাকাশে কাজ চালিয়ে যেতে পারবে। একদম, যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানেও এটি স্পেস এক্সপ্লোরেশনকে একটি সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাবে। এতক্ষণ ধরে মহাকাশের অনেক বড় বড় গল্প, চন্দ্রযান, মঙ্গলযান এবং অত্যাধুনিক রাডার প্রযুক্তির কথা উঠে এলো। কিন্তু যারা শুনছেন তাদের মনে একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক। যে এই কোটি কোটি টাকা খরচ করে মহাকাশ গবেষণার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ঠিক কী লাভ হচ্ছে? যে জিপিএস ম্যাপ ব্যবহার করে গন্তব্যে পৌঁছানো যায়, তার সবটাই সম্ভব হচ্ছে ওই স্যাটেলাইটগুলোর জন্য। টেলিমেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বসে শহরের বড় ডাক্তারের পরামর্শ নেওয়া থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থার ডেটা ট্রান্সফার, মানুষের জীবনকে মসৃণ করার পেছনে এই মহাকাশ প্রযুক্তির বিশাল অবদান রয়েছে। ঠিক এই জায়গাটিতেই আমরা যখন ইসরোর এই সাইকেল থেকে শুরু করে অত্যাধুনিক রকেট এবং দৈনন্দিন জীবনে এর প্রভাবের গল্প বলি, তখন একটি বিষয় অনেক সময়ই আলোচনার আড়ালে থেকে যায়। কোন বিষয়টি? উইকিপিডিয়ার তথ্যে দেখছিলাম, মহাকাশ গবেষণা আজ আর শুধু বিজ্ঞানীদের ল্যাবরেটরি বা লঞ্চপ্যাডের ভেতরে সীমাবদ্ধ নেই। এটি এখন বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং জিওপলিটিক্সের একটি অত্যন্ত বড় অংশ। হ্যাঁ, তা তো বটেই। একটি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় যে 60-এর দশকে একটি ছোট্ট গ্রামে যে সংস্থার যাত্রা শুরু হয়েছিল, তা আজ অ্যান্ট্রেক্স বা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের মতো বাণিজ্যিক শাখা নিয়ে একটি মাল্টি-বিলিয়ন ডলারের আন্তর্জাতিক কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে। আর এই বিশাল অর্থনৈতিক বৃদ্ধি এবং বাণিজ্যিকীকরণের সাথে সাথে সংস্থাকে এখন এমন কিছু বিষয়ের সম্মুখীন হতে হয় যা প্রথম দিকের বিজ্ঞানীদের কল্পনারও বাইরে ছিল। হ্যাঁ, আর এর সাথে যদি আমরা উইকিপিডিয়াতে উল্লেখিত অ্যান্ট্রেক্স, দেবাস, এস ব্যান্ড স্পেকট্রাম বিতর্কের দিকটি দেখি, তবে বিষয়টি আরও পরিষ্কার হয়। এটি মূলত স্যাটেলাইট স্পেকট্রাম বা বেতার তরঙ্গ ইজারা দেওয়া নিয়ে একটি জটিল কর্পোরেট এবং আইনি দ্বন্দ্ব। এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে যে একটি সরকারি মহাকাশ সংস্থাকে যখন আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল ময়দানে নামতে হয়, তখন তাকে শুধু রকেটের ফিজিক্স নিয়ে ভাবলে চলে না। তাকে অত্যন্ত জটিল কর্পোরেট চুক্তি, আইনি লড়াই এবং প্রশাসনিক চ্যালেঞ্জেরও মোকাবেলা করতে হয়। থুম্বার সেই জেলে গ্রামের চার্চে বসে সামান্য উপকরণ দিয়ে রকেট অ্যাসেম্বল করা বিজ্ঞানী দলের সেই অনাড়ম্বর দিনগুলোর সাথে আজকের এই বহু কোটি টাকার বাণিজ্যিক চুক্তি আর জটিল আইনি বাস্তবতার তুলনা করলে একটি অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। সত্যি তাই। একটি বিজ্ঞানভিত্তিক উদ্যোগ কিভাবে সময়ের সাথে সাথে তার ডালপালা মেলে একটি জটিল আন্তর্জাতিক মহীরুহে পরিণত হয়, এটি তারই একটি বাস্তব চিত্র। মহাকাশ এখন শুধুমাত্র অজানাকে জানার মাধ্যম নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক ক্ষেত্র।
এই পুরো বিবর্তনটি একাধারে চমকপ্রদ এবং একই সাথে ভবিষ্যতের মহাকাশ সংস্থাগুলোর পরিচালনার কাঠামো নিয়ে গভীরভাবে ভাবার খোরাক যোগায়। অত্যন্ত চমৎকার এবং বাস্তবসম্মত একটি ভাবনার জায়গা এটি। সরলতা থেকে শুরু করে বিজ্ঞানের সাধনা এবং অবশেষে এক জটিল আন্তর্জাতিক স্তরে উন্নীত হওয়ার এই গল্প সত্যিই বিস্ময়কর। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণের এখানেই সমাপ্তি ঘটছে। আশা করি ইসরোর সাইকেল থেকে সূর্যে পৌঁছানোর রোমাঞ্চকর যাত্রা, এর পেছনের বিজ্ঞান এবং সাধারণ মানুষের অসামান্য অবদানের এই গল্পগুলো শ্রোতাদের মনে নতুন করে কৌতূহল জাগিয়ে তুলবে। এবং তারা মহাকাশ, বিজ্ঞান ও এর বৈশ্বিক প্রভাব নিয়ে নিজস্ব অনুসন্ধান চালিয়ে যেতে আরও বেশি উৎসাহী হবেন। এতক্ষণ এই তথ্য অনুসন্ধানে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।